শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দ্র সরকার। নতুন সরকার গঠনের পর ঢাকায় প্রথম পুলিশের টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। অবশ্য বাধা সত্ত্বেও সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করে আন্দোলনকারীরা। সরকারের দুই উপদেষ্টার সাথে বৈঠক করে আন্দোলনের সমন্বয়কারীরা জানান, সরকারের কাছ থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে, দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে ও সামনের রাস্তায় কোনো সমাবেশ নিষিদ্ধ। তাই এই সরকারের আমলে প্রথম চড়াও হতে দেখা গেল পুলিশকে। ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা। এ নিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চান তারা। শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে সরে যেতে বলে পুলিশ, পরে বাধে সংঘর্ষ। এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং ৫টি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পুলিশের অ্যাকশনের পরেও বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেই রাস্তাতেই অবস্থান নেন। বন্ধ হয়ে যায় ভিআইপি রোডের যান চলাচল। আমরা তো ৩৫ চাইছি, আমরা তো বলছি না যে আমাদের চাকরি দিয়ে দেন, আমাদের জব দিয়ে দেন। আমরা 35 চাইছি। আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কি একটা প্রসেস চাইছি। এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না, যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এবং এখানে আসার পরে পুলিশ আমাদের উপরে টিয়ারশেল করেছে, গুলি করেছে। আমাদের এক ভাই অসুস্থ হইয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়েছে। দিনভর এরকম চলার পর বিকেলে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সোমবারের মধ্যে প্রজ্ঞাপনের দাবি জানায় তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের সাথে ঘণ্টাখানেক বৈঠক করে আন্দোলনের নেতারা জানান, সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। পরে দিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়। তবে পুরোপুরি নয়, আলোচনা চলাকালীন শাহবাগে প্রতিদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সিনিয়র সচিব আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক আর জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা সংক্রান্ত কমিটি করা হয়েছে। এই কমিটি 7 কার্যদিবসের মধ্যে সরকারে সুপারিশ দেবে। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার দুপুরে বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশুলিয়ায় মণ্ডল গ্রুপের পোশাক কারখানায় মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন শ্রমিক প্রতিনিধিরা। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ, আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কাউসার হোসেন নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া বকেয়া বেতনের দাবিতে বাইপাইল এলাকায় 2টি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন। কারখানা নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেন, নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে, সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে, এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না।
18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাপ্রধানের এই মন্তব্য একান্তই তার নিজের মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচন অনুষ্ঠান কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ। এছাড়া বিশ্ব নেতারাও নির্বাচনের সময়সীমার বিষয়ে কিছু জানতে চাননি বলে জানান তিনি। তবে পুরো দমে রাষ্ট্র সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনা করা হবে জানান শফিকুল আলম। 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন, সেনাপ্রধানের এমন মন্তব্য রাজনীতির আলোচনায় নতুন খোরাক। অন্য বছরের মতো এবার এখনও জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলন করেননি সরকার প্রধান। একাধিকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত ঘোষিত প্রেস কনফারেন্স বাতিল করেছে পররাষ্ট্র উপদেষ্টা। তবে এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামতের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য নিজস্ব উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভোট আয়োজনের সময়সীমা প্রসঙ্গে কোনো কথা তোলেননি বিশ্ব নেতারাও। ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে। ইলেকশনের একটা ইয়া হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে পুরো দমে সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনা করা হবে। টেকনিক্যালি 6 জন কমিশনারের যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামত একটু চাওয়া হবে অনেক কিছুতে। পরবর্তী সংস্কার আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে কিনা সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে জানান শফিকুল আলম। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ 7 জনের নামে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। সোমবার রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। এজাহারে বলা হয়, জোরপূর্বক সারওয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে একজন সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সারওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন। আরও বলা হয়, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা, যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে, সারওয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। নতুন বাংলাদেশে বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীদের সময় ও খরচ কমে আসে, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশালে বিচারকদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন প্রধান বিচারপতি। বলেন, জনগণের আস্থার সংকট দূর করতে বিচারকরা বদ্ধপরিকর, তাই শত বাধা সত্ত্বেও বিচার বিভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। এ সময় সবাইকে বিচার বিভাগের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয়। গুম হওয়া ব্যক্তিদের ফেরত চেয়েছেন পরিবারের সদস্যরা। তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের বিচারে গুম ও গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। জানান, বিগত সরকারের সহচরদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার সফল হবে না। জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির এই নেতা জানান, সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে তার দল। এক একটি ছবি যেন এক একটি গল্প, যে গল্প বর্তমানের বাস্তবতার, যেখানে হাহাকার স্পষ্ট মিশে থাকা শোকে, ভয়ে কিংবা আতঙ্কেও। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় গুমের শিকার 17টি পরিবারের দুর্বিষহ দিনগুলো উঠে আসে আলোকচিত্র হয়ে, যার আয়োজনে ছিল গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক। আমরা আর কথা
গতকাল কেঁদে যাবো, আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না করে লোকগুলা কোথায়? 2 মাস হয়ে গেছে, কেন এই লোকের সন্ধান আপনারা চাচ্ছেন না? নিশ্চয়ই সন্তানের জননী এই নারী জানতে চাইতেই পারেন তিনি সদভা না বিধবা। সন্তান প্রশ্ন রাখে তার বাবা মৃত নাকি জীবিত। এই প্রদর্শনীতে জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক আলোচনায় যোগ দিয়ে 61 দিন পর গুম থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও তুলে ধরেন সেই জিজ্ঞাসা। ধরে নিলাম এটা আয়না, আয়না ওখানে নেই, আমি ছিলাম একটি কবরের মতো জায়গায়। কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। সীমিত আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন বিগত সরকার হত্যা আর গুমের মধ্য দিয়েই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। অভিযোগ করেন গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। All the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে। সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয়, আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন, আমরা তার ব্যাখ্যা চাই। কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো এর জবাবদিহিতা আপনাদের করতে হবে। এর আগে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিট, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির পক্ষ থেকে দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে মঙ্গলবার থেকে ত্রাণ বিতরণ শুরুর কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন। বন্যা দুর্গতদের সহায়তার জন্য সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণে জরুরি সভা হয়। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানো এবং উদ্ধার কাজ চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেন নেতারা। ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় উত্তরের বন্যা কবলিত 5 জেলায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে যুবক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মিজি দক্ষিণ পাড়া এলাকায় একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করে পুলিশ। এছাড়া উদ্ধার করা চিরকুটে তাদেরকে একসাথে দাফন করার কথা উল্লেখ ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুজনেই বিষ পানে আত্মহত্যা করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেছে সামাজিক সংগঠন আমরা বিএনপি পরিবার। দুপুরে সদর উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আহ্বায়ক আতিকুর রহমান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনের শহীদ ও আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত গণহত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সময় 13টি মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন তানভীর সিরাজ। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউয়ের মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা তদন্তে সরেজমিনে পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থলে যান। তারা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন। তদন্ত কমিটির আহ্বায়ক জানান, আটককৃত যুবক প্রতিবন্ধী, তার কার্ডও রয়েছে। আগামী 10 দিনের মধ্যে তদন্ত কমিটি কমিশনের প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি। এর আগে গত 26 সেপ্টেম্বর ভোরে মন্দিরের বিভিন্ন অংশ ভেঙে একটি প্রতিমা কাঁধে নিয়ে পালানোর সময় এক তরুণকে আটক করে স্থানীয়রা। এক দফা দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার সন্ধ্যা 6:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় 1 মাস ধরে এক দফা দাবিতে আন্দোলন চলছে। দাবি আদায় না হয়
মঙ্গলবার থেকে সারা দেশে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। বুধবার থেকে 5 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক। দাবি আদায় না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউন যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। স্বজনপ্রীতির কারণে বিগত সরকারের আমলে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দেশের আইটি খাতকে আরও এগিয়ে নিতে কম্পিউটার সলিউশন আয়োজন করে এক্সা ডিলার্স মিট। আয়োজনে সচিব বলেন, দেশের আইটি খাতকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। ডিলার্স মিটে প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় এক্সার বিভিন্ন আইটি পণ্যের বিক্রয় ও বিপণনের নানা দিক তুলে ধরা হয়। এছাড়াও ডিলার্স মিটে উপস্থিত ছিলেন বেসিস সহ কম্পিউটার সলিউশনের কর্মকর্তা ও কর্মচারীরা।